হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জেকে ক্লাসেস। জেকে ক্লাসেসে আজকে আমরা প্রথম যে টপিকটা পড়বো সেটা হলো মানি অ্যান্ড ব্যাংকিং। ডব্লিউবিসিএস, ইউপিএসসি, তাছাড়া এসএসসি, আইবিপিএস, ব্যাংক, পিও সমস্ত এক্সামের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। যে সাবজেক্টে স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি ভয় ভীতি থাকে। এই ভয় ভীতিকে দূর করার জন্যই আজকে আমাদের এই ক্লাসটা আনা। তোমরা জেকে ক্লাসের সাথে জুড়ে থাকো সমস্ত রকম জিএস এর ভিডিও, পিডিএফ সমস্ত কিছু পাওয়ার জন্য এবং তোমাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। চলো আজকে আমরা ইকোনমি শুরু করব। প্রথম টপিক শুরু করব সেটা হলো মানি অ্যান্ড ব্যাংকিং। ওকে, এবং সর্বপ্রথম যেটা পড়বো মানির কনসেপ্ট। মানির কনসেপ্ট কি? আমরা যেটা জানি যে বাটার এক্সচেঞ্জ, বাটার পদ্ধতি কি বা বিনিময় প্রথা, যেটাকে বাংলায় বলা হয় বিনিময় প্রথা। এর সম্পর্কে আমরা সকলেই জানি কি এটাকে বলে ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্স। মানে হচ্ছে কি, সাপোজ রাম রাম এম অ্যান্ড শ্যাম, রাম অ্যান্ড শ্যাম দুই ব্যক্তি, এবং দুই ব্যক্তি কি হয়েছিল আগেকার দিনে কি হতো, একজন ব্যক্তি কি হতো, সাপোজ রামের কাছে আছে তোমার রাইস, আর শ্যামের কাছে আছে তোমার আহ, তোমার হচ্ছে মিল্ক, দুধ আছে। তো দুজনকে কি হতো, দুজনই বাজারে গেল এবং বাজারে গিয়ে একে অপরের চাহিদা পূরণ করতে হবে। যে শ্যামের দরকার রাইস আর রামের দরকার হচ্ছে মিল্ক। যদি এই চাহিদাটা একে অপরের পূরণ হতো তাহলে কি একে অপরের সাথে কি করতো, সেটাকে এক্সচেঞ্জ করে নিত। এক্সচেঞ্জ করে নিত। এই এক্সচেঞ্জ পদ্ধতিটিকে আমরা কি বলি? আমরা বলি বাটার সিস্টেম, বা হচ্ছে বাংলায় বলা হয় যেটাকে বিনিময় প্রথা। ঠিক আছে, কিন্তু এটার একটা সমস্যা দেখা দিচ্ছিল। সমস্যাটা কি? সাপোজ রামের একদিন দুধের প্রয়োজন নেই কিন্তু শ্যামের রাইসের প্রয়োজন আছে। তাহলে কি হলো, শ্যাম শ্যাম কোথায় রাইস পাবে? শ্যামকে তো রাম তো আর শ্যামকে রাইসটা দিল না। তাহলে এই না দেওয়ার কারণে কি হলো, শ্যামের সেদিন কি হলো, রাইস পেলো না। এটা একটা সমস্যা দেখা দিচ্ছিল। এই কারণে কি পরবর্তীকালে কনসেপ্ট আসে কি, পেপার কারেন্সির কনসেপ্ট আসে। পেপার কারেন্সি বা মানির কনসেপ্ট আসে। ঠিক আছে, হোয়াই পেপার কারেন্সি কারণটা কি ছিল? এক নম্বর কারণ ছিল পেপার কারেন্সি আনার, ইফ প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিস অর আউটপুট, মানে কি ইনক্রিজ, যদি প্রোডাকশন অফ সাপোজ রাইসের উৎপাদন আগে হতো, সাপোজ আগে রাইসের 10 কেজি, ঠিক আছে, একটা হাইপোথেটিক্যাল ধরে নিলাম। পরবর্তীকালে কি হলো, রাইসের উৎপাদনটা বেড়ে হয়ে গেল 100 কেজি। ওকে, এই 100 কেজি যখন বেড়ে গেল তখন এই প্রোডাকশনটা কি হলো, সবসময় তো দুধ দিয়ে মিল্ক দিয়ে সেটাকে তুমি এক্সচেঞ্জ তো করতে পারবে না। এই এক্সচেঞ্জটা করার জন্য কিসের প্রয়োজন হয়েছিল? প্রয়োজন হয়েছিল তোমার মানি। তাহলে যখনই গুডস এন্ড সার্ভিস তোমার ইনক্রিজ হয়ে গেল, প্রোডাকশন বেড়ে গেল, তখন কি হলো, তখন সেটাকে এক্সচেঞ্জ করার জন্য কারেন্সির প্রয়োজন হয়ে গেল। তাহলে বুঝতে পারা গেল পেপার কারেন্সি কেন প্রয়োজন হলো। এরপরে যত বেশি বাড়ছে প্রোডাকশন, যত বেশি বাড়বে আরবিআই ক্যান ইস্যু মোর রুপি, যত বেশি বাড়বে আরবিআই তত বেশি কি করবে, কারেন্সি বা রুপি কি করবে, আরো বেশি প্রোডাকশন করবে, আরো বেশি বাড়াবে। ক্লিয়ার হলো? এরপর বলছে আরবিআই ইস্যু কারেন্সি নোটস দেন মাস্ট বি ব্যাকড বাই সাম অ্যাসেট। এই যে কারেন্সি নোটটা আরবিআই কি করলো, ইস্যু করলো, রুপিটা ইস্যু করলো। ঠিক আছে, আরবিআই রুপিটা ইস্যু করলো ঠিক আছে, এই রুপিটা ইস্যু করার পেছনে, এটা তো একটা পেপার কারেন্সি, এটা তো পেপার। ঠিক আছে, এই পেপারটার কি কোনো দাম আছে? নেই। এই পেপারটার পিছনে তখনই দাম যখন এটা ব্যাকড হবে, কার দ্বারা? গোল্ডের দ্বারা। গোল্ড কি করছে, মানে আমরা সকলেই জানি যে আমাদের কাছে যে নোটটা আছে, এই নোটের পিছনে কি আছে, আরবিআই এর কাছে কি আছে, গোল্ড রাখা আছে। সেই কারণে নোটটার দাম। তাহলে যখনই পেপার কারেন্সি ইস্যু করছে আরবিআই কি করছে, আরবিআই ইট ইজ ব্যাকড বাই, মাস্ট বি ব্যাকড বাই সাম অ্যাসেট, ফিজিক্যাল অর ফিনান্সিয়াল। ফিজিক্যাল অ্যাসেট হতে হবে, নট নেসেসারিলি গোল্ড। গোল্ড হতে হবে এমন কিছু মানে নাই, অনেক কিছুই হতে পারে, যেমন হচ্ছে এফসিএ, মানে ফরেন কারেন্সি অ্যাসেট। এগুলো পরবর্তীকালে ক্লাসে তোমরা বুঝবে এগুলো কি হয়। আমরা এখন জেনে রাখি গোল্ড হয়, মেনলি গোল্ড হয়। আমাদের কাছে কি আছে, আমাদের আরবিআই কাছে কি, আমাদের কাছে পেপার কারেন্সি 100 টাকার যে নোটটা আছে, এই নোটের পিছনে কি আছে, আমাদের গোল্ড ব্যাকিং আছে। সেই কারণে এই পেপারটার দাম, না হলে কিন্তু দাম হতো না। এটা ক্লিয়ার হলো? তাহলে আরবিআই যখনই একটা পেপার কারেন্সি ইস্যু করে, তার এগেনস্টে কি করে আরবিআই, কি তার পিছনে গোল্ড কি করে, গোল্ডের অ্যাসেট হিসেবে থাকে, গোল্ডকে অ্যাসেট হিসেবে রাখে। সেই কারণেই পেপার কারেন্সিটির দাম। ওকে, এতদূর পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারলাম? এরপর বলছে আরবিআই ইস্যু কারেন্সি নোটস দেন মাস্ট বি ব্যাকড বাই সাম অ্যাসেট, আরবিআই ক্রিয়েট কমার্শিয়াল ব্যাংক। এবার এই যে নোটগুলো আছে, এই যে 100 রুপিস নোট, 1000 টাকা নোট, 500 টাকা নোট, এটাকে ম্যানেজ কারা করবে? ম্যানেজ করার জন্য আরবিআই কি আনলো, কমার্শিয়াল ব্যাংকের একটা কনসেপ্ট আনলো। যেমন হচ্ছে এসবিআই, ঠিক আছে, পিএনবি, এগুলো কি কমার্শিয়াল ব্যাংক। এই কমার্শিয়াল ব্যাংকের কনসেপ্ট আনলো এই কারণে। ক্লিয়ার হলো?
এরপর আমরা দেখব যে আরবিআই মানি সাপ্লাইকে ইনক্রিজ কখন করে। সাপোজ এই যে আমাদের কাছে কারেন্সি আছে, ঠিক আছে, এই নোট আছে, এই নোটটাকে কখন আরবিআই বেশি সাপ্লাই করে? যখন কি হয়, আমাদের জিডিপি কে গ্রোথ হয়, যখন বেশি আমাদের কান্ট্রির জিডিপি বাড়ে তখন হয়, অথবা ইনফ্লেশন হয়, কোনো জিনিসের দাম ছিল 10 টাকা, সেটা বেড়ে হয়ে গেল 12 টাকা। এই 12টাকে ফুলফিল করার জন্য আরবিআইকে আরো বেশি কারেন্সি ইস্যু করতে হয়, তাহলে আরবিআই মানি সাপ্লাইকে বাড়াতে হয়। মানি সাপ্লাই মানে কি, সাধারণ মানুষের কাছে, সাধারণ পাবলিকের কাছে যে মানিটা আছে সেটাকে বলে মানি সাপ্লাই। ওকে, তোমার হাতে আমার হাতে যে টাকাটা আছে সেটাকে বলে মানি সাপ্লাই। তাহলে এই মানি সাপ্লাই আরবিআই কি করে, কখন সাপ্লাইটা বাড়ায়? যখন ইনফ্লেশন থাকে, জিডিপি গ্রোথ দেখা দেয়। কোনো কান্ট্রির যখন জিডিপি গ্রোথ হয় বা কোনো কান্ট্রির যখন ইনফ্লেশন বাড়ে বা মুদ্রাস্ফীতি হয়, তখন কি হয়, আরবিআই কে মানি সাপ্লাই বাড়াতে হয়। ক্লিয়ার হলো? এতদূর পর্যন্ত ক্লিয়ার হলো? তাহলে আমরা প্রথমে কি দেখলাম, একটু রিক্যাপ করে নিই। সর্বপ্রথম যেটা দেখলাম বাটার সিস্টেম। বাটার সিস্টেম মানে কি হলো, বিনিময় প্রথা। নাম্বার 2 কি দেখলাম, বাটার সিস্টেম একটা প্রবলেম ছিল, এই প্রবলেমটাকে সলভ করার জন্য কি আনলো, পেপার কারেন্সির কনসেপ্ট আনলো। পেপার কারেন্সিতে কি হলো, পেপার কারেন্সিকে ম্যানেজ কে করবে, আরবিআই ম্যানেজ করবে। আরবিআই আবার ফার্দার কাকে দিল, কমার্শিয়াল ব্যাংকে দিল, যেমন হচ্ছে এসবিআই। ক্লিয়ার হলো? এই পেপার কারেন্সি কখন আরবিআই বাড়ায়? হ্যাঁ, এই পেপার কারেন্সি কি হয়, একটা ব্যাকিং থাকে। কার ব্যাকিংটা কে থাকে, মেনলি কি থাকে, গোল্ড থাকে। সবসময় গোল্ড নাও থাকতে পারে, এটুকু মনে রাখো, কিন্তু বেশিরভাগটাই গোল্ড থাকে। ওকে, এরপর কি হলো, আরবিআই কখন মানি সাপ্লাই বাড়ায়, মানে তোমার হাতে আমার হাতে টাকা কখন বেশি আসবে, যদি বাজারে কি হয়, ইনফ্লেশন বেশি হয়, 1 নম্বর। আর 2 নম্বর কি হয়, তোমার যখন দেশের জিডিপি বাড়বে তখন আরবিআই কে মানি সাপ্লাই বাড়াতে হয়। তাহলে এতদূর পর্যন্ত ক্লিয়ার হলো? এতদূর পর্যন্ত আমরা এতটুকু পড়লাম, এতটুকু ভালো করে মাথায় গেঁথে নাও। নেক্সট, এরপর আমরা একটা ছোট কনসেপ্ট দেখবো, এফেক্ট অফ মানি সাপ্লাই। আরবিআই মানি সাপ্লাই বাড়াচ্ছে, মানে আরবিআই কি করলো, পেপার কারেন্সি আমাদের কি দেশের মধ্যে, কান্ট্রির মধ্যে কি তোমার আরো বেশি বাড়িয়ে দিল, মানে সাধারণ পাবলিকের হাতে মানি সাপ্লাই বেড়ে গেল। কখন মানি সাপ্লাই বাড়ায়, কখন প্রাইসের একটা এফেক্ট পড়ে, এফেক্টটা আমরা দেখবো। এই এফেক্টটা কি আমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা ভালো করে বুঝবে এই স্লাইডটা। আরবিআই মানি সাপ্লাই কখন বাড়ায়, মানি সাপ্লাই বাড়ানো মানে কি, পাবলিকের হাতে বেশি, পাবলিকের হাতে কি হচ্ছে, মানি বেশি করে আসছে, পাবলিকের হাতে মানি যখন বেশি করে আসছে তখন তার মানে হচ্ছে আরবিআই মানি সাপ্লাই বাড়াচ্ছে। এরপর মানি সাপ্লাইটা আরবিআই কখন বাড়ায়, যখন আউটপুট ডিক্রিজ হয় আর কনস্ট্যান্ট থাকে। মানে কি, রাইস, সাপোজ রাইস 10 কিলো উৎপন্ন হচ্ছে, বা এর থেকে রাইসের উৎপন্ন যে প্রোডাকশনটা সেটা কমে গিয়ে 5 কেজি হয়ে গেছে। ধরো 2010 সালে রাইস উৎপন্ন হতো 10 কেজি, এখন 2026 সালে কি হচ্ছে, সেটা উৎপন্ন হচ্ছে 5 কেজি। তাহলে কি হচ্ছে, রাইসের উৎপন্নটা কমে গেছে, প্রোডাকশনটা কমে গেছে। বা প্রোডাকশনটা 10 কেজি আছে, 2010 সালে 10 ছিল, 10 কেজি ছিল, 2026-এও 10 কেজি আছে। তাহলে 2010 সালে যে দামটা ছিল এখন তো সেই দামটা থাকবে না, কারণ এখন মানুষের কি হচ্ছে, তোমার কি হচ্ছে, পপুলেশন বেড়েছে। পপুলেশন বাড়ার ফলে বা আরো অনেক ফ্যাক্টর আছে যে কারণে রাইসের কি ডিমান্ড বেড়েছে, এবং ডিমান্ড বাড়ার ফলে তার ফলে কি হয়, আমরা জানি সাধারণত ডিমান্ড যদি কোনো জিনিসের বাড়ে তার মানে তার প্রাইসও কি হবে, বাড়বে। তাহলে কি হলো, রাইসের আউটপুট কমেছে, আউটপুট কমেছে মানে কি, রাইসের রাইসের কি হয়েছে, তোমার উৎপন্ন যেটা সেটা 10 কিলো থেকে 5 কিলো হয়ে গেছে, হয় 5 কিলো হয়ে গেছে। যদি 5 কিলো হয়ে যায় তাহলে তার প্রাইস অবশ্যই বাড়বে, আমরা জানি। এবং যদি কনস্ট্যান্ট থাকে, 2010 সালে 10 কেজি ছিল, এখনো সে 10 কিলো আছে, মানুষের তো ডিমান্ড বাড়ছে দিনের পর দিন, তার ফলেও কি হবে, প্রাইস বাড়বে। এবং এই প্রাইস যখনই বাড়বে, সাপোজ যেটা আমরা 10 কিলো রাইস আমরা কি কিনতাম 100 টাকায় কিনতাম, সেটার এখন দাম হয়ে গেছে ধরো 200 টাকা। তো এই 200 টাকাটা যদি মার্কেটে নাই থাকবে, মার্কেটে যদি 200 টাকা না থাকবে, তাহলে পাবলিকের হাতে আসবে কি করে, পাবলিকের হাতে 200 টাকা আসার জন্য আরবিআই কে কি করতে হবে, নতুন মানি কি করতে হবে, প্রিন্ট করতে হবে। এবং নতুন মানি প্রিন্ট করার পরে সেটাকে মার্কেটে কি করতে হবে, সাপ্লাই দিতে হবে। তাহলে মানুষের হাতে যখন 200 টাকা আসবে তখন না তুমি 10 কিলো রাইসটা কিনবে, তাই না? তাই যখন, সেই কারণে বলছে আরবিআই মানি সাপ্লাই কখন বাড়াবে, মানি সাপ্লাই তখনই বাড়াবে যখন আউটপুট বা কোনো জিনিসের প্রোডাকশন কমবে অথবা কনস্ট্যান্ট থাকবে, তখন মানি সাপ্লাই বাড়বে। এবং কোনো এটাকে এটাকে মনে রাখো ভালো করে, যে যদি কোনো জিনিসের আউটপুট কমে বা কনস্ট্যান্ট থাকে তাহলে তার প্রাইস কি হয়, বাড়ে। তার মানে কি, এই এই রিলেশনটা ভালো করে বুঝো, যদি মানি সাপ্লাই বাড়ে তার মানে কি প্রাইস বাড়বে, যদি আউটপুট কমে তাহলে প্রাইস বাড়বে, যদি আউটপুট কনস্ট্যান্ট থাকে তাহলে প্রাইস বাড়বে। ক্লিয়ার হলো? আবার ভাইস ভার্সা হয়, যখন প্রাইস বাড়বে তখন কি হবে, মানি সাপ্লাই বাড়বে। যখন প্রাইস বাড়বে তার মানে কি আউটপুট কমছে, যখন প্রাইস বাড়বে তার মানে কি আউটপুট কি আছে, কনস্ট্যান্ট আছে। ক্লিয়ার হলো? এরপর যেটা দেখবো, মানি সাপ্লাই আরবিআই কমাচ্ছে, কখন মানি সাপ্লাই কমাবে, যখন আউটপুট বাড়বে।
সাপোজ আগে 10 কিলো উৎপন্ন হতো রাইস, এখন সেটা উৎপন্ন হচ্ছে 15 কিলো। তাহলে কি অলরেডি ডিমান্ড ছিল 10 কিলো, এখন 15 কিলো হয়ে গেছে, মানে কি বাজারে বেশি রাইস আছে। তখন কি মানুষের আউটপুট বেড়ে গেছে, তখন কি হবে, প্রাইস কমে যাবে। যখন দেখা গেল বাজারে 10 কিলো প্রয়োজন, কিন্তু সেটা 15 কিলো অলরেডি বাজারে আছে, তার মানে কি বাজারে বেশি আছে, মানুষের তো 15 কেজি প্রয়োজন নেই, তাহলে কি হবে, তখন তার প্রাইসটা কি হবে, কমে যাবে। তাহলে আরেকবার এই রিলেশনটা দেখি, যখন আরবিআই মানি সাপ্লাই কমাবে, তখন কি হবে, প্রাইস কমে যাবে। আরবিআই মানি সাপ্লাই কমালো মানে কি, বাজারে মার্কেটে মানি কম, মানে তোমার হাতে মানি কম, তোমার হাতে টাকা কম, তাহলে কি হবে, তুমি বাজারে গিয়ে রাইসটা কম কিনবে। কম কেনার কারণে কি, মানুষ যখন কিনতে চাইবে না জিনিসটা, তখন কি হবে, তার প্রাইসটা অটোমেটিক্যালি কমে যাবে। সাপোজ একটা আইফোন ছিল, একটা আইফোন এসেছে বাজারে, তো আইফোনটার ডিমান্ড ছিল খুবই, আইফোনটার ডিমান্ড ছিল, তার কারণে তার প্রাইসটা বেড়েছিল। এখন মানুষের হাতে টাকা নেই, ঠিক আছে, মন্দা যাচ্ছে, ঠিক আছে, তাহলে কি হবে, মানুষ কি সেই আইফোনটাকে কিনবে না, এবং যখনই কিনবে না তখনই তার কি হবে, প্রাইসটা কমে যাবে। তাহলে মানি সাপ্লাই যদি, আরবিআই যদি মানি সাপ্লাই কমিয়ে দেয়, মানিটা আসে কি করে, মানিটা আসে আরবিআই কমার্শিয়াল ব্যাংকে দেয়, এসবিআই কে দিল, এসবিআই কি করে, লোন লোন দেয়। তুমি যখন লোনটা নেবে, তার মানে কি তোমার হাতে মানি আসলো। এবার আরবিআই মানি সাপ্লাইটাকে কমায় কি করে, লোনটাকে কি আরবিআই কি এসবিআই কে মানি সাপ্লাই করে না, এসবিআই তখন তোমাকে লোন দেওয়ার জন্য কি করে, অনেক কন্ডিশন লাগায়, তুমি তখন লোন নিতে পারবে না। যখন তুমি লোন নিতে পারলে না, তখন তোমার হাতে পয়সা কম আসলো। তোমার হাতে পয়সা কম আসলো মানে কি, তুমি বাজারে গিয়ে কম মাল কিনবে, কম মাল কেনার কারণে কি হবে, সেই মালটার প্রাইসটা কি হবে, কমে যাবে। সিধা সাদা জিনিস বুঝতে পারলে, তাহলে মানি সাপ্লাই কমলো মানে প্রাইস কমলো। আবার একটা রিলেশন দেখি, যখন আউটপুট বাড়লো কোনো জিনিসের, ধরো বাজারে আইফোন আগে 10টা ছিল, 10টা আইফোন ছিল, তখন কি হলো, ডিমান্ড ছিল, মানুষ কি আইফোন, টাকা ছিল, কিনে নিয়েছে। এরপর কি হলো, বাজারে চলে আসলো 20টা আইফোন, আর মানুষের হাতে কি টাকা কম, তখন কি হবে, মাল বেশি আছে মার্কেটে, তাহলে কি তখন আইফোনটা সাপোজ 1 লাখ টাকা করে কিনেছে, তখন 20টা বাজারে চলে এসছে, মানুষের হাতে টাকা নেই, তখন আইফোনের দাম অটোমেটিক্যালি কি হবে, কমে যাবে। তাহলে যখনই বাজারে মাল বেশি হয়ে যাবে, এটা সাধারণ লজিক, যখন বাজারে মাল বেশি হয়ে যাবে, তখন কি হবে, সেটার প্রাইস কমে যাবে। আর বাজারে মাল যদি কি হয়, তোমার কম থাকে, তখন তার প্রাইসটা বাড়বে। ক্লিয়ার হলো দুটো। এরপর যেটা দেখবো, মানি সাপ্লাই কনস্ট্যান্ট। সাপোজ আরবিআই যেটা ছিল সেরকমই রাখছে মানি সাপ্লাইটা, কিন্তু আউটপুট কমে গেছে, মানে কি প্রোডাকশনটা কমে গেছে, 10 কিলো রাইস দেখেছিলাম, 5 কিলো রাইস, তার ফলেও কি প্রাইসটা বাড়বে। মানে মানি সাপ্লাই আগে আরবিআই 100 টাকা করতো, কিন্তু আউটপুট 10 কিলো ছিল, এখন 5 কিলো হয়ে গেছে। ওকে, তাহলে কি তাহলেও প্রাইসটা বাড়বে। ক্লিয়ার হলো, সিম্পল জিনিস। আবার ধরো মানি সাপ্লাই কনস্ট্যান্ট রাখলো, কিন্তু আউটপুট বেড়ে গেলো, মানে আগে 10 কিলো উৎপন্ন হতো, এখন আবার 15 কিলো হচ্ছে, তার মানে বাজার আবার এভেলেবেল চলে এলো, প্রাইসটা আবার কমে গেল। ক্লিয়ার হলো, তাহলে এই জিনিসটা বুঝতে পারলে, এটা ভালো করে পড়বে, এই ছকটা ভালো করে মনে রাখবে, তাহলে কি হবে, এখান থেকে অনেক কোশ্চেন তোমার ডিরেক্টলি পরে ডব্লিউবিসিএস বা ইউপিএসসি বা এসএসসি এই কনসেপ্ট থেকে কোশ্চেন দেবে। ওকে, এরপর যেটা আমরা দেখবো, সিজ নিউরেজ, এই একটা কনসেপ্ট আছে, এটার মানেটা কি, মানে কি প্রফিট ফ্রম মানি ক্রিয়েশন, মানে কি আরবিআই কি করলো, একটা নোট তৈরি করলো, একটা নোট 100 টাকা তৈরি করলো। ওকে, 100 টাকা কি দিল, এটা ফেস ভ্যালু, 100 টাকা কি হচ্ছে, ফেস ভ্যালু, 100 টাকা হচ্ছে ফেস ভ্যালু, কিন্তু এই নোটটা তৈরি করতে কি 100 টাকা কি খরচা হবে, কোনোদিনই হবে না, 100 টাকা খরচা হবে না। এই নোটটা তৈরি করতে সাপোজ খরচা হলো 5 টাকা, মাত্র 5 টাকা খরচা হলো, কিন্তু সেটা আমরা আরবিআই কি দিল, ফেস ভ্যালু দিল 100 টাকা, আরবিআই সেই নোটটা কি হচ্ছে, 100 টাকায় বিক্রি করছে। ওকে, 100 টাকা যখন দিচ্ছে, তার মানে কি খরচা হচ্ছে 5 টাকা, তার মানে আরবিআই লাভ হচ্ছে কত, 95 টাকা। এই যে ইনকামটা আসছে, এই যে 5 টাকা খরচা করে বাকি যে ইনকামটা আসছে, সেটাকে বলা হয় সিজ নিউরেজ। ওকে, এখানে কি বলছে, প্রফিট ফ্রম মানি ক্রিয়েশন, মানি ক্রিয়েট করার পর যে প্রফিটটা হয়, সেটাকে বলা হয় সিজ নিউরেজ। গভর্নমেন্ট জেনারেট রেভিনিউ উইদাউট লেভিং ট্যাক্স। ওকে, এবার আর প্রফিট অ্যাক্রুজ বাই আরবিআই, আরবিআই কিভাবে তোমার কি করে প্রফিট কামায়, সেটা আমরা দেখবো। আরবিআই 3 ভাবে প্রফিট কামায়, কারেন্সি ইস্যু করে, কিভাবে, রিজার্ভ ব্যাকআপ দ্যাট আরবিআই কিপস উইথ ইটসেলফ, আরবিআই কি করে, ব্যাকআপ রিজার্ভ করে, দ্যাট আরবিআই কিপস উইথ ইটসেলফ, আরবিআই যেটা নিজের কাছে রাখে। আরবিআই এর কাছে একটা ভল্ট আছে, ঠিক আছে, এই ভল্টে আরবিআই নিজস্ব সিন্ধুক, যেটাকে বলে আরবিআই সিন্ধুকে টাকা রাখে, সিন্ধুকে টাকা রাখার ফলে আরবিআই কি করে, দিস রিজার্ভ গিভ আরবিআই ইন্টারেস্ট, আরবিআই কে ইন্টারেস্ট দেয়, সেই সেই ইন্টারেস্টের মাধ্যমে আরবিআই কে একটা ইনকাম করে। তারপর কি করে, ব্যাংক হোল্ড ফান্ড টু আরবিআই টু মিট শেয়ারার, ব্যাংক কি হয়, সাপোজ একটা এসবিআই ব্যাংক, এসবিআই কে কি করতে হয়, আমরা পরবর্তী ক্লাসে বুঝবো, সিআরআর এসএলআর কি, সিআরআর মেনটেন করতে হয়, মানে একটা সার্টেন পার্সেন্টেজ অফ টাকা আরবিআই কাছে রাখতে হয়।
তো এবং সেখান থেকে আরবিআই কি করে, তোমার ইন্টারেস্ট অর্জন করে। এটা একটা পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হচ্ছে আর্ন অফ ইনফ্লেশন ট্যাক্স কনসেপ্ট। ইনফ্লেশন থেকে কোনো, সাপোজ ইনফ্লেশন, বাজারে ইনফ্লেশন বাড়লো, ইনফ্লেশনের ফলে কি হয়, ইনফ্লেশনের ফলে আরবিআই কি করে, ইনফ্লেশনের ফলে আরবিআই কি করে, তোমার নিজের প্রফিট আর্ন করে। বলছে বিকজ অফ, এটা হচ্ছে বিকজ অফ ইনফ্লেশন পাবলিক হোল্ড কারেন্সি লসেস ভ্যালু অ্যান্ড লায়াবিলিটি বাড়বে। ইনফ্লেশন বাড়ার ফলে পাবলিকের কাছে কি হয়, টাকা বেশি থাকে, কিন্তু অ্যাকচুয়াল যে কারেন্সির ভ্যালুটা নষ্ট হয়। ওকে, আগে 100 টাকায় তুমি যে মালটা কিনতে পারতে, সেটা কেনার জন্য এখন 110 টাকা তোমাকে দিতে হচ্ছে। তার মানে কি, 100 টাকার যে ভ্যালুটা ছিল, ভ্যালুটা লস করে গেল। তাহলে কি আরবিআই যে লায়াবিলিটি ছিল, আরবিআই লায়াবিলিটি অটোমেটিক্যালি কমে গেল। এইভাবে কি আরবিআই 3টে পদ্ধতির মাধ্যমে কি করে আরবিআই প্রফিট কি করে অর্জন করে। এক্সাম্পল একটা দেখি। বলছে আরবিআই সাপোজ 100 টাকা নোট প্রিন্ট করলো, যেটা 5 টাকা খরচা হলো। পিপল সেটাকে ইউজ করলো। গভর্নমেন্ট কত করে 95 টাকা প্রফিট কামালো উইদাউট ট্যাক্স, কোনো রকম ট্যাক্স ছাড়াই। এটাই হচ্ছে পদ্ধতি। এটাই পদ্ধতিটাকে বলা হয় সিজনিয়রেজ। এটা এক্সাম্পল আসতে পারে যে সিজনিয়রেজ কি, জাস্ট এটুকু মনে রাখবে, প্রফিট ফ্রম মানি ক্রিয়েশন। আর একটা এক্সাম্পল কোশ্চেন আসতে পারে এক্সামে, যে আরবিআই কোন কোন পদ্ধতিতে আরবিআই তোমার প্রফিট অর্জন করে, প্রফিট গেন করে। একটা হচ্ছে ইস্যুইং কারেন্সি, আর হচ্ছে এই দুটো কমসে কম মনে রাখবে, এই দুটো অপশানে দেওয়া থাকবে। ব্যাংক হোল্ড ফান্ডস টু আরবিআই, ব্যাংক যে ফান্ডটা আরবিআই কাছে রাখে সিআরআর মিট করার জন্য, সেখান থেকে আরবিআই কি করে একটা ইন্টারেস্ট অর্জন করে। ক্লিয়ার হলো? এরপর যেটা আমরা দেখবো, ফাংশন অফ মানি। মানির ফাংশন কি, অ্যাকচুয়ালি মানি কি কাজ করে। মানির হচ্ছে 4টে কাজ, 4 রকম কাজ করে মানি। একটা হচ্ছে স্টোর অফ ভ্যালু, মানি কি করে, তোমার স্টোর অফ ভ্যালু কাজ করে। সাপোজ তুমি কিছু টাকা নিয়ে কি করেছো, তুমি এসবিআই ব্যাংকে তুমি জমা করেছো। এসবিআই ব্যাংকে যে জমাটা করলে, এটা তোমার কি, তোমার ভ্যালু হিসাবে কি স্টোর হয়ে থাকবে, ফিউচারে তুমি সেটাকে ইউজ করতে পারো। সেই জন্য সেটাকে বলে স্টোর অফ ভ্যালু। তাহলে মানি কিসে ফাংশন করে, স্টোর অফ ভ্যালু হিসেবে। একটা ইউনিট অফ অ্যাকাউন্ট, হিসেবে কাজ করে। ইট মেজার্স দ্য ফাইন্ড অফ ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিস। তুমি একটা পেন কিনতে গেলে 10 টাকায়, একটা নোটবুক কিনতে গেলে 100 টাকায়। তাহলে ইউনিট অফ অ্যাকাউন্ট, তুমি মানি দিয়ে 10 টাকা দিয়ে তুমি পেন কিনলে, আবার 100 টাকা দিয়ে তুমি কি করলে, তুমি নোটবুক কিনলে। তাহলে একটা ইউনিট হিসেবে কাজ করছে মানি। আগে কি হতো, তোমাকে একটা জিনিসের বদলে আর একটা জিনিস নিতে হতো, কিন্তু একটা ইউনিট হিসেবে কাজ করছে। তুমি 10 টাকা দিয়ে 10 টাকার মাল পেলে, 100 টাকা দিয়ে 100 টাকার মাল পেলে, সেটাকে বলে ইউনিট অফ অ্যাকাউন্ট। ক্লিয়ার হলো? এটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ, মানে কি করছে, মিডিয়াম এক্সচেঞ্জ হিসেবে কাজ করে। সাপোজ কোনো কিছু এক্সচেঞ্জ করতে গেলে, কোনো কিছু কেনা বেচা করতে গেলে, তখন কি হয়, মানি সেই হিসেবে কাজ করে। যেমন তুমি শপকিপারের কাছে গেলে, তুমি কিছু গ্রোসারির মাল কিনলে, ঠিক আছে, তো কি করলে, এক্সচেঞ্জ হিসেবে কাজ করলো। তুমি টাকা দিলে, তুমি মানি দিলে, এবং তুমি কি করে জিনিসপত্র কিনে নিলে, এটাকে বলে এক্সচেঞ্জ হিসেবে কাজ করা। আর কি বলছে, ডেফার্ড পেমেন্ট হিসেবে কাজ করে। ডেফার্ড পেমেন্ট বলতে কি, তুমি মানি তোমার কাছে জমা রাখলে, এবং কি করলে, লোন দিলে, তুমি একটা লোন নিয়েছো, সে রিপেমেন্ট করার জন্য 1 বছর পর তুমি ধরো রিপেমেন্ট করবে, সেই লোন রিপেমেন্টের জন্য মানিকে ইউজ করা হয়। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, যেমন ধরো, ইউ গো টু এ স্টোর, বাই এ নোটবুক, 50 টাকা দিয়ে নোটবুক কিনলে, মানি হেল্পস টু মেজার ইটস ভ্যালু, হেল্প ইন এক্সচেঞ্জ হিসেবে কাজ করলো, ভ্যালু হিসেবে কাজ করলো। আর ইউ ক্যান সেভ ইট ফর ফিউচারের জন্য তুমি সেটা সেভ করলে। ইউ ক্যান রিপে লোন লেটার, পরবর্তীকালে লোন হিসাবে দিলে। তাহলে মানির কি কি কাজ দেখলাম। এক্সামে কোশ্চেন কিভাবে আসবে, যে ফাংশন অফ মানি তোমাকে দিয়ে দেবে, 4টে অপশন দিয়ে দেবে। তো 4টে অপশন তুমি মনে রাখবে কি কি। একটা হচ্ছে স্টোরেজ অফ ভ্যালু, একটা হচ্ছে ইউনিট অফ অ্যাকাউন্ট, আর হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, আর হচ্ছে ডেফার্ড পেমেন্ট। এই 4টে কাজ হচ্ছে মানির।